বসো। ক্ষতি নেই, ঘুমিয়ে পড়ো না জানো কেন? তোমার তো বসলেই ঘুম, আর ঘুমলেই নাক ডাকা। কি বললেন? নাক ডাকে আমার? সে তোমার না, শুনেছি, বহুবার শুনেছি। আমার? ভুল করছো, এটা আমার নয়, তোমার নিজেরই। বাপ রে বাপ, সে কি আওয়াজ! যাকে ওই নাক ডাকার কথা ছাড়া তা বিয়ায় বুঝে যে ওইদিকে আসছে নুপুরের শব্দ পেলুম। বাবা, মদনীকে তো আজকাল চেনাই যায় না। কি যে বলো! হ্যাঁ, শুধু না, ওই খরবট্ট বেআইকে। ও মা, বেআই খর্বহট্ট বুঝি এখানে চাকরি নিয়ে আসার আগে আমায় দেখেছে? কি যে বড় মধুমিকা, তার কোনো ঠিক নেই। আমি তো তোমার পাশের গ্রামের লোক। ওই যে মহাকাল মন্দির, তার ডাইনে রাখাল বলেছে আর বাইরে গদা ধর্ম। হ্যাঁ, গদা ধর্ম তো সম্পর্কে আমার পুরো হয় গো। তোমাকে কত দেখেছি, তুমি যেতে আসতে, আবার যেতে আবার আসতে, ভেপু বাজাতে। একবার তো সে শঙ্কর পুজোর মেলায় তার পাতার ভেপু বাজিয়ে আমাদের সবাইকে পাগল করে দিয়ে চলে গেলে। এ গেলে তো গেলে, আর এলে না। বেআই যে কি বলে না, উমা কেন? ঠিক নেই। আমি একবার ভেপু কবে বাজালাম গো? উমা ওই যে সেবার গো, যেবার শঙ্কর পুজোর দিন বৃষ্টি নামলো আর গদাই মরণের বলবো হাতে ত্রিশূল নিয়ে আসলে শিবকে নৃত্য করলো, তোমার মনে নেই? গদাই মোড়লের বলবো? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কি যেন নাম? না, ও অঞ্জন 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 অঞ্জন। হ্যাঁ। আচ্ছা, রবর করতো কিন্তু ছেলেটা। হ্যাঁ। একবার তো আমাকে কাঁধে তুলে নিয়ে সোজা মহাকাল মন্দিরে। তারপর সে কি নাচ! তাদ্দিনাদিন 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 তাদ্দিনাদিন। মদনীকে, সেসব কথা তোমার মনে আছে? কত মিষ্টি করে বলতে হবে। মনে আছে তো মনে আছে, কিন্তু ওসব কথা আমি এখন রানীমাকে বলি কি করে বলো তো? রাজবাড়িতে চতুর্দিকে লোক গিজগিজ করছে, রানীমাকে তো এত পাওয়াই যায় না। যাক, ওদিকে হয়তো এতক্ষণে আমাকে না দেখতে পেয়ে। হ্যাঁ, মানে একটা কথা আপনাদের বলা হয়নি। আমি আর এই বেআই হলো মহারাজ দুর্যোধনের প্রমোদ প্রাসাদের প্রহরী, আর ওই যে মদনীকে, ও হলো ওই রানীমার পেয়ারের লোক, রাজবাড়ির কাজকর্ম করে আর কি। একসময় ওর সাথে আমার একটু মানে ওই বয়স্ক যুবক যুবতীর মধ্যে যা হয় আর কি, কিন্তু এখন তো আবার আমার সাথে ভালো করে কথাই বলে না। যাক সেসব কথা, যে কথা হচ্ছে, কদিন ধরেই দেখছি দেশ বিদেশ থেকে রাজারা আসছে। কাঞ্চির রাজা, পন্ড্রের রাজা, পাঞ্চালের রাজা। রাজারা আসছেন কেন না? পাশা খেলা দেখতে। তা আসল কথাটা তো এখন তো বলতেই পারলে না যে। আচ্ছা, পাশা খেলা হবে তো রাজসভায়, তো আমরা এখানে পাহারা দিচ্ছি কেন? এটা তো মহারাজ দুর্যোধনের প্রমোদ প্রাসাদ। মন ভালো থাকলে আমরা যেমন ছুরিখানা যাই, অবশ্যই মন খারাপ থাকলেও যায়। এই তো কদিন আগে আমার সেজো মেয়েটা 3 দিনের জ্বরে। যাকে সে কথা, মন ভালো থাকলে বা মন খারাপ হলে এখানে নাচ গান ফুর্তি ফাত্তা এসব চলে আর কি। তা আজ এখানে থাকবে মহারাজের মাতুল। নাম বলবো না, আপনারা বিজ্ঞ লোক অনুমানে বুঝে নিন। মাতুল ভাগ্নের হয়ে পাশা খেলবে, তাই আমাদের মহারাজ মাতুলকে একটু আজকের রাতটুকু একটু আনন্দে রাখতে চান। শুধু আজকের রাতটুকুর জন্যই তিনি এই প্রমোদ প্রাসাদের অতিথি। আসল কথা হলো মাতুল মহারাজের নজরবন্দি। এই শোনো, তেনারা বুঝিয়ে আসছেন, চলো আমরা আমাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ি। চলো 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 চলো।
দেখলে মাতুল? এ তো সামান্য আয়োজন। কাল ভালো ভালো পাশা খেলাটা চুকে যাক, তারপর দেখো তোমার এই হাত দুটো আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। প্রহরী, আদেশ করুন প্রভু। নর্তকী হৈমন্তিকা, না না, নর্তকী অনুপমা, দাঁড়াও। এক কাজ করো, ওদের দুজনকেই ডেকে আনো। তোমার কি হলো মহারাজ? কি যে হলো মাতুল আমি নিজেই জানি না। জানো মাতুল, কখনো মনে হয় হৈমন্তিকাটা নাচে ভালো, কিন্তু অঙ্গ সুষ্ঠ অনুপমার জুড়ে তাই ওদের দুজনকে। এত ঘটার কি প্রয়োজন ছিল মহারাজ? তাছাড়া এই বয়সে। শোনো দুঃশাসন, মাতুলের কথা শোনো, বলে কিনা এই বয়সে। ঠিক বলেছ মহারাজ, এই বয়সে আমাদের প্রপিতামহ শান্তনু ছিলেন তরুণ যুবক। হ্যাঁ, সবে গঙ্গা দেবীকে বিয়ে করেছে, তারও কত বছর পর সত্যবতীর সাথে প্রেম হল। যারা দুঃশাসন, আমি ভেবে রেখেছি এই প্রমোদ প্রাসাদটা আমি মাতুলকে উপহার দেব, আর তার সঙ্গে যৌতুক হিসেবে দেব নর্তকী হৈমন্তিকা আর অনুপমা। আর তার সঙ্গে আমি দেব নর্তকী লব্ধিকা। ও লব্ধিকার নৃত্য তোমাকে কি বলবো মাতুল, ভাবলেই বুকের রক্ত চলাপ করে ওঠে। যাকে সেসব কথা। ইন্দ্রপ্রস্থের প্রাসাদ নির্মাণের পর অর্জুন ভাইয়া শ্রীকৃষ্ণকে কি বলেছিল জানো? বটে, কোনো বাণীটাকে দিয়েছিল বুঝি? না, ওই গুপ্তচরের মুখে শুনেছি। অর্জুন ভাইয়া শ্রীকৃষ্ণকে বলেছিল, সবই তো হলো, কিন্তু এই দুঃশাসনের লুব্ধিকার মতো নর্তকী পাবো কোথা? মাতুল, সেই লুব্ধিকাই হতে চলেছে তোমার প্রাসাদের নটি। ওই লুব্ধিকা নাচবে, আর তার সঙ্গে নাচবে বুকের রক্ত ছলা। তোমার লুব্ধিকার গুলো কীর্তন বন্ধ করো দুঃশাসন। আমার মাথায় শুধু এক চিন্তা, এক ধ্যান, এক জ্ঞান। ঠিক 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 বলেছ। এই দুঃশাসনটা সম্প্রতি লুব্ধিকাকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। বলে তোমার লুব্ধিকা আমার হৈমন্তিকার নখেরই যোগ্য না। তুমিও কম নয় মহারাজ। কাল প্রত্যুষে একটা এত বড় ব্যাপার হতে যাচ্ছে, আর তোমরা কেবল হৈমন্তিকা লুব্ধিকা করছো। রাগ করে যা করেছি সবই তো তোমার জন্য, তোমাকে আনন্দ দেব বলেই তো আমার এই সামান্য আয়োজন। বিকদরের সেদিনকার দৃষ্টির কথাটা ভাবলে রক্তটা কেমন যেন হিম হয়ে যায়। আচ্ছা, সেদিন যখন সবাই লজ্জায় মাথা নত করে বসে আছে, ও অমন করে মাতুলের দিকে তাকিয়েছিল কেন বলো তো? রাজনীতি, দুঃশাসন, রাজনীতি। কে জানে কার মনে কি আছে? আমার অনুমান এবার পাশা খেলার পূর্বে মাতুলকে হত্যা করবে, কিংবা এমন কিছু করবে যাতে কাল প্রত্যুষে মাতুল পাশা খেলতেই না পারে, কিংবা খেললেও ঠিক দান ফেলতে না পারে। ঠিক দান ফেলতে না পারলে আমি অসহায়, শিশুর মতো অসহায়। মাফ করবেন মহারাজ, আমরাও অসহায়। হৈমন্তিকার হাঁটুতে খুব ব্যথা, তাই তিনি নিকুচি করেছে। বিশ্বাস করুন মহারাজ, কদিন আগে পূর্ণিমা গেল তো, পূর্ণিমার শেষে আবার বাতের ব্যথাটা বাড়ে। দেখলাম তিনি বসে বসে হাঁটুতে ইঙ্গুতি তেলের প্রলেপ দিচ্ছেন। নাচের কথা জিজ্ঞেস করতে আবার মুখ ঝামটাতে উঠলো যে বুঝলেন ওটি, আজকের এই রাতটা মাতুলের মনটা নাচে গানে ভরিয়ে দাও, যাতে মনের অবসাদ গুলো সব ঝরা পাতার মতো ঝরে যায়।
যাতে কাল সকালবেলা মাতুল ভালো ভালো দান ফেলতে পারে। মেরে পাশা 12-14 কচে 12। বুঝলে নটি, মাতুল কাল তার হাতের জাদু দেখাবে, আর তুমি তাকে তোমার নাচের জাদু দেখিয়ে দাও। আর মাতুলকে খুশি করতে পারলে এই কণ্ঠহার উপহার দেব। কিন্তু মহারাজ, ওই ফুল উৎসবের দিন তো এই কণ্ঠহার তুমি লুব্ধিকাকে উপহার দেবে বলে কথা দিয়েছো। ওকে তো প্রতিশ্রুতি দিয়েছি, আর প্রতিশ্রুতি দিলে যদি পালন করতে হয় তো ঘরে ঘরে হাজার হাজার বিশ্বদেব জন্মে যাবে। শোনো 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 নগরবাসীগণ, শোনো, আমরা রাজ্য পেলে দেশে দারিদ্র দূরীকরণ হবে, অশিক্ষিত মানুষের মনে জ্বলবে শিক্ষার আলো, বিবাহে পণপ্রথা রহিত হবে, কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান হবে। শোনো শোনো শোনো। প্রতিশ্রুতি পালন করব এমন কথা তো ঘোষণাতেই নেই। অবশ্যই তোমার হাত দুটো আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। কথা দিচ্ছি, প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি। হাত বাঁধিয়ে কাজ নেই, তুমি বরং এই দাঁত দুটো সোনা দিয়ে বাঁধিয়ে দিও মহারাজ। বড় নড়বড় করছে, মৃগ মাংস চর্বণ করতে পারি না। মৃগমাংস কেন মাতুল দ্বারা? মহারথীদের মস্তক চর্বণের ব্যবস্থা করে দিচ্ছি। শোনো দুঃশাসন মহারাজ, তুমি কাল সায়ান্নে আমাদের নির্বাহী দন্তকার গৌতম ভট্টকে সংবাদ দাও, তিনি এসে মাতুলের দাঁত দুটো সোনা দিয়ে বাঁধিয়ে দেবে। আচ্ছা কিন্তু মহারাজ, কাল সায়ান্নে তো আমাদের বিজয় উৎসব, ওই লুব্ধিকার নৃত্য আর লুব্ধিকা করে গেলে দুঃশাসন। জেনে রাখো, লুব্ধিকা একদিন তোমার কাল। আচ্ছা তোমরা কি বলো তো, এই আমাকে দেখো কি সংযম শিক্ষা করতে পারো না? আর এই সংযমের অভাবে গোটা দেশের যুব সমাজটা অধঃপাতে যেতে বসেছে। যেতে বসেছে না চলে গেছে? হস্তিনার রাজপথে জনৈক অপরিচিত যুবকের মৃতদেহ, নগর কোটালের সন্দেহ, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। শুনেছ মহারাজ, পেটে অন্ন নেই, কিন্তু মাথায় রাজনীতির পোকা কিলবিল করছে। তুমি কিচ্ছু কারণ ভালোই পাশা খেলাটা চুকে যাক, তারপর তো মগজ প্রক্ষালনের ব্যবস্থা আমি করে দেব। চলো দুঃশাসন, মাতুল তুমি বিশ্রাম করো। নটি, তুই মাতুলের অবসাদ দূর কর। এই কণ্ঠহার পুরস্কার, প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি। তুমি? আপনার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর্য। আমার আদেশ? মানে আমি যে আদেশ করবো তা তুমি পালন করবে? হ্যাঁ, একবার আদেশ করেই দেখুন। নৃত্য প্রদর্শন। বন্ধ করো। আবার থাক, বুঝেছি আজকের রাতটা সম্পূর্ণ আমার। যদি বলি আকাশের চাঁদ চাই, দুর্যোধন চাঁদ নিয়ে এসে বলবে মাতুল এই নাও চাঁদ, বলো আর কি চাই? হাঁ করে কি দেখছো? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না আর্য। আমি কি নৃত্য প্রদর্শন করব? না, আমাকে একটু একা থাকতে দাও, তুমি এখন যাও। শোনো, তুমিই নটি অনুপমা? আগে মহারাজ তো আমাকে ওই নামেই ডাকে। মহারাজের মুখেই শুনেছি তুমি খুবই সুন্দরী, আজ দেখলাম তুমি সত্যি অনুপমা। মহারাজ আমাকে সুন্দর দেখেন, তাই আমি সুন্দর। আর তাছাড়া আপনার চোখে আমি সুন্দর, আমি ধন্য প্রভু।
তোমার ত্বকে কি লেপন করেছো নটি? চন্দনা লুদ্র রেণু। এই চন্দন আর রেণু মাখা ত্বকের গভীরে একটা বিভৎস কঙ্কাল আছে। মাত্র 7 দিন যদি তোমার মুখকে অন্ন না রাখে, বিভৎস সত্যটা বাইরে বেরিয়ে আসে। সেটা কি জানো? আগে জানি প্রভু। যাও যাও। যথা আজ্ঞা, স্মরণ করলে আবার আসবো। প্রভুর জয় হোক। তোমরা কে? আগে আমরা হলাম প্রভুর প্রহরী। দেখতেই পাচ্ছি। কি নাম তোমাদের? আগে প্রভু আমি লম্বদর আর বেয়াই খড়গহর। বাবা লম্বদর, বাবা খর্বহট্ট, তোমরা এখানে কি করছো? পাহারা দিচ্ছি প্রভু। পাহারা দিচ্ছ? কাকে? আগে আপনাকে। এই কি বলছো? আগে না প্রভু, এই চারিদিকে প্রভুর শত্রু কিনা, আমরা হলো প্রভুর দেহরক্ষী, তাই পাহারা দিচ্ছি। চারিদিকে আমার শত্রু কোথায়? হ্যাঁ প্রভু, ওই যে পঞ্চপাণ্ডব আজ রাত্রে প্রভুকে যদি ও বুঝেছি। কাল প্রত্যুষে দুর্যোধন হয়ে আমাকেই পাশা খেলতে হবে। আমার মৃত্যু মানেই তা নিশ্চিত করা যায়, তাই এসব না, তাছাড়া কেউ যদি আপনার সাথে সাক্ষাৎ করতে আসে তাহলে সেই মুহূর্তে ছুটে গিয়ে মহারাজকে সংবাদটা দিতে হবে, তো তাই আর কি। দেখবেন প্রভু এইসব কথা যেন মহারাজের কানে না যায়, তাহলে আমাদের গর্দান যাবে। তোমরা নির্ভয় থাকো। যাও, বলো না, বলো না প্রহরী, তুমি একটু বলো, তুমি তো বেশ গুছিয়ে বলতে পারো। তুমি বলো। বলো। কিছু বলবে বৎস? আগে প্রভু মনে কিছু নেবেন না, আমরা হলো মুখ্য মানুষ। আসলে ওই আজ 1 যুগ হলো এই প্রমোদ প্রাসাদের প্রহরী হয়ে আছে, অথচ ওই উত্তরগঞ্জের শ্রীবৎখরা এই কিছুদিনের মধ্যে প্রমোদ প্রাসাদের প্রহরী থেকে সোজা চলে গেল রাজসভায়। সেখান থেকে বদলি হয়ে একেবারে ওই ধনভাণ্ডারের রক্ষক হয়ে আমি আর এই বেয়াই এখানেই পড়ে রইল। বুঝেছি। তা আমি কি করব? না, তেমন কিছু নয়। আপনি যদি মহারাজকে বলে আমাদের রাজসভায় কিংবা বেশ, হবে কোন। তবে সবটাই নির্ভর করছে কাল প্রত্যুষে পাশা খেলার ফলাফল। প্রভুর জয় হোক। যাই, এই প্রভুর আহারের আয়োজন করি। পাশা, তুমি শকুনির জীবন, শকুনির মরণ, জীবন মৃত্যু হাতের মুঠোয় নিয়ে পথ চলেছে। জানি না এই পথ কোথায় গেছে, নরকের সীমানায় না স্বর্গের দ্বার প্রান্তে। আর্য, আর্য, রানীমা আপনার জন্য রাজভোগ পাঠালেন, আহার করুন আর্য। রানী অর্থ ভোজন, ভোগকে রান্না করেছে সুন্দরী। আগে আমার নাম মদনিকা। মদনিকা? আর এই সুন্দর নাম তো তোমার, কিন্তু তোমাকে কোথায় যেন আমি দেখেছি। কোথায় দেখেছি তোমাকে? আগে আগে কারাগারে আর্য। হ্যাঁ, আমি তো ওখানেও অন্ন পরিবেশন করতাম। মনে পড়েছে। এক থালা পোড়া ভাত নিয়ে আসতে, নীরবে মুখের সামনে নামিয়ে রেখে চলে যেতে। রাজ, আজ তোমারই হাতে স্বর্ণ থালে এসেছে রাজভোগ। ক্রুদ্ধ হবেন না আর্য, ক্রুদ্ধ হবেন না। আমি তো কেবল আদেশ পালন করি। আর্য মধুনিকে বড় ভালো, ও আমার গায়ে নেই। আসলে ওর মা ছিল আমার মামি শাশুড়ির ভাসুরজি। তুমি থামবে, তুমি থামবে না কোথাও। আর্য, আপনি আহার করুন, আমি চামড় বাজন করি। রাজভোগ, আমি এখন আহার করবো, কিন্তু কিন্তু আমি একান্তে আহার করবো। তোমরা যাও, তোমরা এখন যাও। রাজভোগ, যে
ভোগ দুর্যোধন রোজ খায়, কেবল আজ রাত্রে আমি খাচ্ছি। আমি কেবল এক রাতের রাজা, মহারাজ শকুনি। এই আমার রাজসভা, আমার সভাসদ, আমার নর্তকী, আমার কিন্নরী, আমার রাজ সিংহাসন। পিতা, তুমি ভালো আছো তো? ভালো ভালো না দেখি মনে থাকো। ওটা ওটা কি খাচ্ছ বৎস? রাজভোগ দুর্যোধন পাঠিয়েছে। কাল প্রত্যুষে পাশে খেলতে হবে না, তাই আজ রাজভোগ খাওয়াচ্ছে। ওটা ওটা কি? এটা এটা মৃগ মাংসের পলান্ন। আর ওটা এটা এটা পরমান্ন। আর এগুলো? রোহিত মৎস্য, রোহিত মৎস্য। আর এগুলো রেঁধেছে ভালোই। এটা পিষ্টক, পিষ্টক। আর ওই যে স্বর্ণধারী রিসমান করে দেখা যাচ্ছে, ওগুলো কি? ওগুলোর নাম জানি না পিতা, কোনদিন চোখেও দেখি। আর এই যে স্বর্ণধারী নদী করে দেখা যাচ্ছে, এগুলো কি বৎস? যাও যাও, আমি ক্ষুধার্ত, আমি এখন আহার করব। আমার উপর রাগ করো, আজ আমার মনটা খুব বিক্ষিপ্ত। কাল প্রত্যুষে আমাকে আবার পাশা খেলতে হবে, সেই পাশা যে একদিন বুকের কাছে লুকিয়ে নিয়ে তুমি কারাগারে গিয়েছিলে। সেখানেই পাশা খেলার সব কৌশল শিখিয়ে তা তুমি আমার হাতে তুলে দিয়েছ। তাই নিয়েই কাল প্রত্যুষে আমি নাচাবো, বাজাবো। পিতা, পিতা, তুমি আজ রাত্রে কেন এলে? রাজভোগ আমি মুখে তুলতে পারবো না, এ আমার কাছে বিষ। প্রহরী, আদেশ করুন প্রভু। বৎসগণ, তোমরা রাজভোগ খাবে? কি এরকম ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে আছো? আমার কথা তোমরা বুঝতে পারছো না? আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না প্রভু। রাজভোগ খেতে চাও? আমরা সামান্য মানুষ প্রভু, আমাদের সাথে ছলনা করবেন না। আমি ছলনা করছি না প্রহরী। যদি রাজভোগ খেতে চাও তা নিয়ে যাও এই স্বর্ণ থালা, দুজনে ভাগ করে খাও। আপনি আহার করবেন না প্রভু? না, আমার শরীরটা আজ ভালো নেই। রাজবৈদ্যকে সংবাদ দেব প্রভু? রাজবৈদ্য রাখার প্রয়োজন নেই। যদি খেতে চাও তো নিয়ে যাও এই স্বর্ণ থালা, জীবনে অন্তত একদিন রাজভোগের স্বাদ গ্রহণ করো। আমরা আমরা সামান্য মানুষ প্রভু, আমাদের সাথে ছলনা করবেন না। রাজভোগ খাওয়া তো দূরের কথা, এই মনে আনাই পাপ প্রভু। বললে পাপ? কে বলেছে পাপ? প্রবোধ প্রাসাদের প্রহরী তোমরা কতদিন দরজার বাইরে দাঁড়িয়ে কত সুন্দরী নুপুরের ধ্বনি শুনেছ। মনে জেগেছে সুরের আগুন, রক্তে এসছে চাঞ্চল্য। সত্যি করে বলো তো প্রহরী, কোনোদিন মনে হয়নি ঠিক এরকম একটা প্রাসাদের অধিকারী হতে, যেখানে শুধু তোমারই অঙ্গুলি সংকেতে নটি নাচবে, গাইবে, শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য? মনে হয়নি?
আমাদের এসব কথা শোনাবেন না প্রভু। আমরা ছাপোষা সামান্য মানুষ, সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলেই ধন্য, তার অতিরিক্ত কিছু চাই না প্রভু। আজ কদিন ধরে আমার ছেলেটা মিঠাই খাবো বলে বায়না ধরেছে, তার সেই সামান্য স্বাদটুকু পূরণ করতে পারি না প্রভু। উপরন্তু তার গন্ডে আজ একটা চপাটা ভাগ করেছি। তোমার কোনোদিন মনে হয়নি সেই ছেলেটাও একদিন রাজা হবে, সুতপুত্র কর্ণের মতো? তারও একদিন অভিষেক হবে, অভিষেক সিক্ত শির মাটিতে ঠেকিয়ে সে তোমাকে প্রণাম করবে, পিতা দেখো আজ আমি রাজা, স্বপ্ন নয়, ব্যতিক্রম নয়, আমি সত্যিই রাজা, এই দেখো আমার রাজমুখ। এসব কথা শোনা পাপ প্রভু। আমরা ছাপোষা সামান্য মানুষ, যা শুনলে অমঙ্গল হয় তা না শোনাই ভালো প্রভু। শোনো প্রহরী, আজকের এই রাত শকুনি রাজা হওয়ার রাত, আর এই রাতে তোমরাই আমার সভাসদ। জীবনে অন্তত একদিন রাজভোগের স্বাদ গ্রহণ করো, কারণ এই রাত কখনো ফিরে আসবে না। নিয়ে যাও এই স্বর্ণধারা। প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক। কিন্তু প্রভু, যদি মদনিকা জানতে পারে আমরা রাজভোগ খেয়েছি আর সেই সংবাদ যদি যায় মহারাজের কানে, তাহলে যে আমাদের গর্দান যাবে প্রভু। নির্ভয়ে থাকো। প্রভুর জয় হোক, প্রভুর জয় হোক। হয় সাধারণ মানুষ, তোমরা কত সুখী, তোমাদের জীবনে যুদ্ধ নেই, পাশা খেলা নেই, আছে ছোট ছোট আশা, তাই নিয়ে পাচার করা। যদি এমনই একটা নিরুদ্বেগ জীবন পেতাম, একটা ছোট্ট ঘর, এক চিলতে উঠোন, একটা তুলসী মঞ্চ, যেখানে সন্ধ্যায় মধুরা প্রদীপ জ্বালায়, ছোট্ট ছেলেরা মিঠাই খাবো। না না না, আমি কি ভাবছি? আমি তো সাধারণ মানুষ নই, আমি শকুনি, আমি অক্ষবিদ শকুনি। কাল প্রত্যুষে আমাকে ইতিহাস লিখতে হবে। প্রভু সর্বনাশ হয়ে গেছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। সবে পরমাণুটা মুখে তুলেছি, এমন সময় আমি আগে দেখেছি, মনে রাখবি প্রভু। সবে পরমাণুটা মুখে দিয়ে ওই রোহিত মৎস্যের মোড়টা কায়দা করতে যাচ্ছি, ঠিক এমন সময়। হ্যাঁ, তুমি তো দেখতে পাবে, তুমি উত্তর মুখে বসে খাচ্ছিলে। হ্যাঁ, আমি তো তোর দিকে বসতাম না, আমি আগে দেখতে পেতাম, মাথায় রেখো। শোনো, তর্ক করো না। আমার মনে হয় মহারাজকে সংবাদ দেওয়া প্রয়োজন, নিজের একটা পুরস্কার মিলতে পারে, নিজের একটা প্রতি। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখে এমন করে ছুটে এলে? কি দেখছো তোমরা? কোনো দানব বা ছায়া মূর্তি বা অন্য কিছু? প্রভু আমরা দেখলুম বাসুদেব কৃষ্ণ এই পথেই আসছে। হ্যাঁ প্রভু, বাসুদেব কৃষ্ণ আসছে। হ্যাঁ প্রভু। দিন শকুনির কাছে যাও প্রহরী, তাকে সসম্মানে আহ্বান করে নিয়ে এসো। আর শোনো, আমি চাই কৃষ্ণের আগমন সংবাদ গোপন থাক, পারিতোষিক পাবে। রজনী, জাদুকরি রজনী, তুমি আজ শকুনিকে রাজা করছো। কৃষ্ণের আগমনে তার অভিষেক সম্পূর্ণ হল। এ মহাকাল তুমি সাক্ষী থেকো। দ্রুতক্রিয়ার পূর্বরাত্রে এই অপান্ত শকুনি কৃষ্ণের আমার অভিবাদন গ্রহণ করো মাতা। এসো কৃষ্ণ, সর্বাঙ্গীন কুশল তো? আমরা কুশলেই আছি। তোমাকে আজ বড় ক্লান্ত দেখাচ্ছে কৃষ্ণ। ক্লান্ত হতে পারে, দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থ, তারপর আবার হস্তিনা, এতটা পথ, তার উপর অগণিত রথের ভিড়ে আমি অনেকক্ষণ আটকে ছিলাম, হয়তো সেই কারণেই ক্লান্ত। রাজধানীতে আজ এত রথের ভিড় কেন বলো তো কৃষ্ণ? সে কথা তো তোমার অজানা নয় মাতুল। আজ সারা ভারতবর্ষ তাকিয়ে আছে হস্তিনার দিকে, অথবা কৌরব সভার দিকে, যে সভায় বসে আগামীকাল প্রত্যুষে তুমি মহাভারতের রাজনৈতিক চেহারাটা পাল্টে দেবে। তোমার সেই খেলা দেখার জন্য এত ভিড়, এত রথী, এত রথের। আমি সামান্য মানুষ কৃষ্ণ, নায়ক হওয়ার কোনো যোগ্যতাই আমার। সামান্য মানুষ?
হয়তো একদিন তাই ছিল, দুদিন পর আবার তাই হবে, কিন্তু আজ তুমি সামান্য নও। ঠিক এই মুহূর্তে তুমি অর্জুন কিংবা কর্ণের চেয়েও বেশি বিখ্যাত, আলোচিত এবং বিতর্কিত, হয়তো বা আমার চেয়েও। এই তো সেদিন দ্বারকা ত্যাগের পূর্বে রুক্মিণীর কাছে বিদায় নিতে গিয়ে দেখি সে উদ্যান বীথিকায় বসে তার সখীদের সঙ্গে গল্প করছে। কার গল্প জানো মাতুল? তোমার। আমার? রুক্মিণী তার হাতের পাশা চেলে সখীদের বোঝাচ্ছেন। শকুনি আমার জাদু পাশা কেমন মাটিতে পড়েই উল্টে গিয়ে ঠিক দান ফেলে। মাতুল, তুমি আজ সারা দেশে প্রবাদ পুরুষ, তোমাকে দেখে ঈর্ষা হয়। আর তাই বুঝি ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনায় এসে সেই বিখ্যাত বিতর্কিত লোকটিকে দেখতে ছুটে এলে? না, কেবল দেখতেই নয়, আমি তোমাকে নিতে এসেছি। নিতে? কোথায় নিয়ে যাবে আমার? যেখানে বলবে। যদি বলো স্বর্গে তো স্বর্গে, আর যদি বলো নরকে তো। না না, ভয় পেও না, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি এমন প্রস্তাব যার জন্য ক্লান্ত শরীরে গভীর রাত্রে গোপনে তোমাকে দুর্যোধনের প্রমোদ প্রাসাদে ছুটে আসতে হলো? মাতুল, লোকে বলে তুমি জাদুকর, পাশা তোমার আজ্ঞাবহ, কিন্তু আমি জানি এ তোমার প্রতিভা, বহুদিনের সাধনায় সিদ্ধি লাভ করেছে। তুমি ঠিক বলেছ কৃষ্ণ, সত্যি আমি জাদুকর নই, আমি অক্ষবিদ। তুমি বিজ্ঞ, তাই লোকবাদে বিশ্বাস করো না। বহুদিন কারাগারে বসে পিতার কাছে পাশা খেলার কৌশল রপ্ত করেছি। চালে একটু ভুল হলেই এই আঙুলগুলোয় পিতা পরাঘাত করতেন। অসহ্য যন্ত্রণায় আঙুলগুলো টনটন করত। পিতা বলতেন, বৎস, পাশা তোমার ঈশ্বর, ঈশ্বর লাভের জন্য একটু কষ্ট করবে না? আমি একদিন কষ্ট করেছি, তাই আজ আমি অপরাধী। জানি জানি মাতুল, দুতক্রিয়ায় তুমি বিধাতার মতোই অপরাজেয়, কিন্তু আগামীকাল প্রত্যুষে যদি তা মিথ্যা প্রমাণিত হয়, মানে আমরা যদি কৌশলে তা মিথ্যা প্রমাণিত করি। অসম্ভব, অসম্ভব। যুদ্ধক্ষেত্রে কর্ণার্জুনের পরাজয় হতে পারে, কিন্তু পাশা খেলায় শকুনির পরাজয় অসম্ভব বাসুদেব। কিন্তু আমি সেই অসম্ভবকে সম্ভব করে তোলার প্রস্তাব নিয়ে এসেছি, আমাকে নিরাশ করো না। এ প্রস্তাব কার, মানে কার কাছ থেকে এসেছে? কথা দাও, গোপন থাকবে। বেশ, কথা দিলাম। এ দ্রৌপদীর প্রস্তাব। দ্রুতক্রিয়ার নিবারণ করতে না পেরে কৃষ্ণা আমাকেই দূত করে তোমার কাছে পাঠিয়েছে। এই দেখো চুক্তিপত্র। প্রস্তাব গ্রহণ করার অর্থ কি তুমি জানো? জানি, তোমার গৌরব অনেক, কিন্তু তার বিনিময়ে প্রচুর অর্থ পাবো? না, কেবল অর্থই নয়, তার সঙ্গে পাবে অর্ধেক রাজত্ব আর পঞ্চপাণ্ডবের বন্ধুত্ব। কিন্তু পঞ্চপাণ্ডবের শর্তে রাজি হবে কেন? আমি তো পরাজিত। রাজি হবে মাতুল, রাজি হবে যখন তারা শকুনির পরাজয় রহস্য জানবে। বিশেষত দ্রৌপদীর অনুরোধ ওর স্বামীরা কখনোই উপেক্ষা করতে পারে না। অন্যদের কথা না হয় বাদই দিলাম, যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির এইভাবে জয়ী হবে? তুমি আমাকে পরিহাস করছো বাসুদেব। এ পরিহাসের সময় নয় মাতুল, তাছাড়া তোমার সঙ্গে আমার পরিহাসের সম্পর্কও নয়। আর তাই তো বিস্মিত হচ্ছি। শোনো মাতুল, যুধিষ্ঠির ধর্মপুত্র হলেও সে মানুষ। হাতের মুঠোয় বিজয় লক্ষ্মী পেলে সেও ধর্মাধর্মের সূক্ষ্ম বিচার ত্যাগ করে কৃষ্ণার কথাই মেনে নেবে। আমি স্বয়ং বাসুদেব কৃষ্ণ তোমাকে কথা দিচ্ছি, দ্রুতক্রিয়া পরসন্ধির
সব শর্তই পালিত হবে। এই নাও কৃষ্ণার সন্ধিপত্র, সাক্ষী হিসাবে এতে আমারও স্বাক্ষর আছে। যে প্রস্তাবে আমার গৌরব হানি, যুধিষ্ঠিরের ধর্মহানি হয়, সে প্রস্তাব তুমি আমাকে গ্রহণ করতে বলো না বাসুদেব? মনে নেই একটা সামান্য কারণে দুর্যোধন একদিন তোমাদের কারাগারে বন্দি করে রেখেছিল? তুমি জানো সে কথা? জানি জানি মাতুল। এক প্রাচীন সংস্কারের বশে তোমার পিতা গান্ধারী দেবীর বিয়ের পূর্বেই শাস্ত্রমতে এক বৃক্ষের সঙ্গে তার বিয়ে দেন। এতে নাকি বৈধব্যের হৃষ্টিযোগ খণ্ডন হয়। তার বহুদিন পরে বাজ পড়ে গাছটা মারা যায়, আর তারপর ধৃতরাষ্ট্রের সাথে আমার ভগ্নির বিবাহ হয়। এটাই দুর্যোধনের রাগের কারণ। সে যখন নাকি ভীমকে পবন নন্দন বলে উপহাস করত, ভীম তাকে বৃক্ষ নন্দন বলে পরিহাস করত। আর শুধু সেই অপরাধে, সেই অন্যায় অবিচারের প্রতিশোধ নেবে না মাতুল? যে কথা আমি কখনো বলতে পারি না, সে কথা আমাকে স্মরণ করাচ্ছ কেন? স্মরণ করাচ্ছি কারণ কাল প্রত্যুষেই তোমার হাতে প্রতিশোধ গ্রহণের সুযোগ আসবে। প্রতিশোধ নেব বলেই তো অজস্র মৃত্যুকে দুহাতে সরিয়ে আমি আজও বেঁচে আছি। আর এখন এখন সে সুযোগ তোমার হাতের মুঠোয়। বলো বলো কি করতে হবে? বিশেষ কিছুই না, কেবল কেবল স্বেচ্ছায় পরাজয় মরণ, তাও যুধিষ্ঠিরের কাছে। আমি বলবো পাশা, কচে বারো পাশা, পাশা আমার কথা শুনবে না। আমি বলবো পাশা, 12-14, পাশা আমার কথা শুনবে না। তাই কখনো হয় পাশার এসব দান ফেলার জন্যই হাতের এসব আঙুল তৈরি হয়েছে। আঙুলের প্রত্যেকটা হাড় ভেঙে ভেঙে তৈরি হয়েছে ইন্দ্রের বজ্র। মনে রেখো, আমাদের প্রস্তাবে রাজি হলে তুমি পাবে অর্ধেক রাজত্ব, আর ওই দুর্যোধনকে বনে পাঠিয়ে দেবে বৃত্তি হত্যার প্রতিশোধ। আমাকে একটু ভাবতে দাও, অন্তত অন্তত আজকের রাতটা ভাবতে দাও। আমাকে প্রলুব্ধ করো না। আমি হয়তো এক্ষুনি তোমাদের প্রস্তাবে রাজি হয়ে যাব। বেশ, ভাবো, সারা রাত ভাবো। কিন্তু আমি কি করে জানবো তুমি আমাদের প্রস্তাবে রাজি হলে কিনা? আমার পেটিকায় দুটো পোশাক আছে, একটা রং সাদা আর একটা রং কালো। যদি দেখো কাল প্রত্যুষে আমার পোশাকের রং সাদা, তাহলে বুঝবে আমি তোমাদের, আর না হলে আমি দুর্যোধনের। বেশ, তাই হবে। অনেক রাত হলো, আজ তাহলে চলি। দ্রুত সভায় আবার দেখা হবে, মিত্র রূপে অথবা শত্রু রূপে। অবশ্যই আমি আশা করব কাল প্রত্যুষে তোমার পোশাকের রং হবে সাদা। এবার মনে হচ্ছে আমি বিরাট, আমি অসাধারণ। আমার
মাথাটা গিয়ে ঠেকেছে ওই দূর আকাশের গায়ে। আমার পিছনে সূর্যের ছটা, সবাই আমাকে দেখছে আর বলছে, ওই দেখো শকুনি, অপরাজেয় শকুনি, অপরাজেয় শকুনি, মহারাজ শকুনি, মহারাজ শকুনি। প্রভু অনেক রাত হলো, নিদ্রার আয়োজন করি। চোখে নিদ্রা নেই প্রহরী। আজ আমার এক আনন্দ ঘন নিদ্রাহীন রাত। আকাশের চাঁদ কি ঘুমোয়? আজ আমি আকাশের চাঁদ, সকলের কামনার বস্তু। সকলে আমাকে ডাকছে আর বলছে, এসো, গায়ে ধুইলে দুধ দেবো, মাছ মুখে গুঁড়ো দেবো। শুনে আমার মুখে ঠিকঠাক করছে চাঁদের মতো চতুর হাসি। আচ্ছা আচ্ছা প্রহরী, বলো তো, চাঁদের মুখে এমন চতুর হাসি কেন? আমরা মুখ্য মানুষ প্রভু, অত জ্ঞানের কথা আমরা বুঝি না প্রভু। এসো এসো বাচ্চা, এদিকে এসো, আরো কাছে এসো। জানো, একদিন আমরা কারাগারে বন্দী ছিলাম, আমি, আমার পিতা, অনেকগুলো ভাই। একদিন রাত্রে খিদের জ্বালায় ঘুম ভেঙে গেল। আমার মা বলতেন, খিদের জ্বালা বড় জ্বালা, কাঁদতে করে গা ঠ্যান ঠ্যান, কর্ণে লাগে তালা। সেই খিদের জ্বালা। গবাক্ষ দিয়ে তাকিয়ে দেখি চাঁদের আলোয় চারদিকটা ভেসে যাচ্ছে, আর চাঁদটা আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমার মনে হলো চাঁদটা ইতিহাসের নীরব সাক্ষী। আচ্ছা আচ্ছা প্রহরী, তোমরা আমার কথা সব বুঝতে পারছো? আমরা মুখ্য মানুষ প্রভু, এত জ্ঞানের কথা বুঝি না, একটু সরল করে বলুন প্রভু। তোমাদের মতো বয়সে আমিও বুঝতুম না। সারাদিন শিকার করতুম আর বিনা বাজিয়ে গান করতুম। প্রভু গানা করতেন? বিনা বাজিয়ে? কেন, অক্ষবিদকে বুঝি গান করতে নেই, ভালোবাসতে নেই? জানো, আমার একদিন কৈশোর যৌবন ছিল। সুন্দরী চোখের দিকে তাকালে আমারও পায়ের তলার মাটি কেঁপে কেঁপে উঠত। দেখেছো বিরাই, আর্য আমাদের মতনই কথা বলছে। প্রভু, এই বয়সকালে আমি আর এই বেয়াই কত কি করেছি। এই আমি গাইতো, বেয়াই বাজাতো, আমার বেয়াই গাইতো, আমি বাজাতাম। তোমরা কি গান করতে পারবে? সে অনেক গান প্রভু, এই ফসল কাটা, বরণ বাটা, শিবনাচন, তার মধ্যে শিবনাচনই ছিল সব থেকে জনপ্রিয়। তোমার মনে আছে বিরাই? হ্যাঁ, মনে আমার নেই। তোমরা এখন আর গান করো না প্রভু? না প্রভু। কেন? আমরা গানকে বিক্রি করে দিয়েছি প্রভু। যেদিন থেকে এই প্রমোদ প্রাসাদের প্রহরী হয়ে গেলাম, সেদিন থেকেই আমাদের গানের ছুটি। বুঝেছি, যদি আমি কখনো রাজা হই তাহলে এখানে প্রহরী হিসাবে নয়, তোমাদের আমি গায়কের ঘরে বসাবো। এখন যাও, বিশ্রাম নাও। আজকের এই রাত সম্পূর্ণ আমার, যেমন আকাশটা চাঁদের আকাশ। আচ্ছা, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়, শৈশবে যে মৃত্যু শীতল স্পর্শ আমি বারবার অনুভব করেছি, যদি আজ ধীরে ধীরে সে আমার কাছে এসে দাঁড়ায়, আমার নাম ধরে ডাকে, শকুনির নয়, শকুনির নয়, মৃত্যু হবে দুর্যোধনের। যারা দুর্যোধন প্রমোদ প্রাসাদে আনলো, কত যত্ন আত্মি করলো, সুন্দরীর নাচ দেখালো, দাঁত বাঁধিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল, আর এই বুড়োটা কিনা রাজপ্রাসাদে বসে বসে তার মৃত্যুর কথা ভাবছে। না, এখানে বসে মৃত্যুর কথা ভাবতে নেই। এ রাত তোমার রাজা হওয়ার রাত। আনন্দ করো সকলে, আনন্দ করো।
মঠে গিয়ে দুপাত্র মৃত সঞ্জীবনী পান করে আসি। মৃত সঞ্জীবনী না শীতল ভারী, বসে বসে এতটা নির্জলা পান করলুম, নেশা হলো না। প্রহরে আদেশ করুন প্রভু। নটি অনুপমা। আদেশ করুন প্রভু। এমন নৃত্য প্রদর্শন করো যেন আমার যৌবন ফিরে আসে। দুষ্টা নারী যেমন করে তার বাচ্চাকে হত্যা করে, আমিও তেমনি আমার কৈশোর যৌবনের দিনগুলোকে হত্যা করে শুরু করব। তোমার নাচে গানে আমার সেই যৌবনকে উড়ে যাওয়া পাখির মতো একবার আমার হাতের মুঠে এনে দাও। একবার। আর্য, আপনি কি অসুস্থ? অসুস্থ? কি ভাবছো? অপরিমিত সুরাপান করে আমি জ্ঞান হারিয়েছি? আমাকে অসুস্থ হলে চলে? কাল প্রত্যুষে আমাকে নতুন ইতিহাস লিখতে হবে। ইতিহাস? কি ইতিহাস আর্য? হ্যাঁ, হস্তিনাথ বিশাল ভারতে কর্ণ নয়, অর্জুন নয়, শকুনে তার ইতিহাস লিখবে। এ দেখো আমার অস্ত্র। ওমা, অস্ত্র কোথায়? এ তো পাশা। এটাই আমার অস্ত্র। এটা দিয়েই কাল প্রত্যুষে আমি ভাঙা গড়ার খেলা খেলবো। কাল প্রত্যুষে আমি রাজাকে পথে ভিখারি করতে পারি, ভিখারিকে রাজা করে দিতে পারি। এখনো অবিশ্বাস? হ্যাঁ, এখনো অবিশ্বাস? চল চল, পাশা চল, পণ কর, দুটো কর। আগে আপনি করুন। আমি? যদি তোমার কাছে পাশা খেলায় পরাজিত হই, সারা জীবন তোমার দাস হতে। আর তুমি? আমিও সারা জীবন আপনার দাসত্ব করব। কথাটা মনে থাকবে। থাকবে। তাছাড়া আমি আর নতুন করে কি দাসত্ব করব? দাসত্ব তো আমার অঙ্গের ভূষণ। বেশ, মেরে পাশা 18। কি স্বপ্ন না সত্য? মেরে পাশা কথা শোনো। মেরে পাশা 15। বিস্ময়ের পর বিস্ময়। সামান্য একটা নটির কাছে শকুনির পরাজয় হয়। নিন পাশা চালু। পিতা ভাতৃগণ এই জন্য কি আত্মত্যাগ করেছেন? মেরে পাশা কচে 12। পাশা, এ শকুনির পাশা, তুমি আজ বধির কেন? কথা শোনো। মেরে পাশা 12-14। বুঝেছি, এসব কৃষ্ণের চাতুরি। বিদায়কালে সে আমার দিকে তাকিয়েছিল, সে আমার দক্ষতা হরণ করেছে। বস্ত্র চুরিতে, মাখন চুরিতে যে পটু, সে তো দক্ষতা হরণ করতে পারে। এবার আমি যা গান চালবো। মেরে পাশা 15। খেলা শেষ হলো, আমার জিত। পনের কথাটা মনে আছে তো? আজ থেকে
আজ থেকে আমি একটা দাস দেবী। এই তোমার ক্ষমতা, আর সেই ক্ষমতায় তুমি এত বড়াই করো কিনা আমি দেশের নতুন ইতিহাস রচনা করব। তোমার ইতিহাস রচনার মুখে আগুন। তাই তো ভাবি হৈমন্তিকা কেন নৃত্য প্রদর্শন করতে এলো না। হাঁটুতে নাকি বাত না ছাই, ধুয়ো ধুয়ো ভাবতেও ঘেন্না করে এই বিটকেল বুড়োটাকে আমি একসময় প্রভু প্রভু বলে ডেকেছি। এই দাস, আমার কথা শোনো, যাও ওই পেটিকা তুমি তোমার মাথায় তোলো। বিশাল পেটিকা আমি বহন করতে পারবো না দেবী। মুখে মুখে তর্ক করো না দাস, আজ্ঞা পালন করো। যাও পেটিকা মাথায় তোলো। এখন আমার সঙ্গে আমার গৃহে চলো। এই তোমার গৃহ নদী? নটি, তুমি দেবী বলতে পারো না? দেবী দেবী। এখন বলো তো তুমি ঠিক কি কি কাজ করতে পারো? আমি কোনো ছোট কাজ করতে পারি না। আমি অক্ষবীর, আমি কেবল পাশা খেলতে পারি। থাক, তোমার ক্ষমতার আর বড়াই করতে হবে না। তোমার ক্ষমতা আমার জানা আছে। তুমি কুয়ো থেকে জল তুলতে পারো। আগে না, কোমরে ব্যথা, জনতার কংগ্রেস দেখছে। বাটনা বাটতে পারো তো? দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, কালা নাকি? বলি বাটনা বাটতে পারো? কানে আমি বরাবরই একটু কম শুনি। না না না, বাটনা বাটতে পারি না, কবরেজের মানা আছে। রান্না করতে পারো ও তো? না, আগুনের তাপে মাথা ধরে। এখন থেকে তোমাকে এইসব কাজই করতে হবে। তা না, আমি এসব ছোট কাজ করতে পারবো না নটি। নটি, মুখে মুখে তর্ক। দাঁড়া, তোমাকে আমি দেখাচ্ছি মজা। এই কে আছিস? শিগগিরিয়া এই অবাধ্য দাসকে বেত্রাঘাত কর। কোথায় মহারাজ দুর্যোধন, কোথায় বাসুদেব কৃষ্ণ? এসে দেখো তোমাদের শকুনির অবস্থা। কোথায় আমি কাল প্রত্যুষের রাষ্ট্রভাই পাশা খেলবো? কেন আমাকে রুটির জন্য রান্না করতে হবে, জল তুলতে হবে, বাটনা বাটতে হবে। বেশ, তোমাকে আমি এখন অন্য কাজ দেবো। তুমি গান গাইতে পারো? হ্যাঁ, একদিন পারতাম, আর পারি না। মৃদঙ্গ বাজাতে পারো তো? একদিন পারতাম, আর পারি না। সবই তো তোমার অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ কিছু অন্ধকার। ধুর, এই অপদার্থ দাসকে নিয়ে আমি কি করব? যাও, তোমাকে আমি দাসত্ব থেকে মুক্তি দিব। এখন গিয়ে ওই পাণ্ডব কিংবা কৌরবদের পদলেখন করো। অতিরিক্ত মৃত সঞ্জীবনী পান করলে মাঝে মাঝে আমার এরকম হয়। ভাবছিলাম যদি কাল প্রত্যুষে আমার ক্রিয়ার দক্ষতায় চলে যায়, কিন্তু সেটা হওয়ার না। আপনার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর্য। ভাই দেখো, তোমাকে দাঁড় করিয়ে রেখে তোমার সাথে মনে মনে পাশা খেলছিলাম। এসো একটু গল্প করি। এসো। গল্প করবেন আমার সঙ্গে? আমার সংকোচ হচ্ছে আর্য। ও, সংকোচ হচ্ছে? যদি তোমার কাছে পরাজিত হতাম তাহলে তুমি আমার সাথে কথাই বলতে না। এসো। বেশ, আজ্ঞা পালন করাই তো আমার কাজ। কেন কাল প্রত্যুষে আমাকে আবার পাশা? এই কথা কে না জানে আর্য? তাই তো সমস্ত নগর সাজানো হয়েছে। দেশের রাস্তার দুপাশে তোরণ, আর মাঝে মাঝে নানান বর্ণের পতাকা। হস্তিনার মানুষ তাকিয়ে রয়েছে দুটোর সবার দিকে। পাণ্ডব না কৌরব, কৌরব না পাণ্ডব, সকলের মনে একটা কি হয় ভাব। কাল পাশা খেলে যে জিতবে, মানে পাশা খেলে আপনি যাকে জেতাবেন সেই হবে এই দেশের রাজা। আমি কেউ নই, যাকে পাশা জেতাবে সেই হবে দেশের রাজা। অঙ্গরাজ্যগুলো হবে তার পদানত। যদি পাণ্ডব জেতে তাহলে দেশ, রাজধানী, প্রমোদ প্রাসাদ, এমনকি তুমিও
তুমিও হবে পাণ্ডবের, আর যদি কৌরব যেতে। বলো কি নেবে, হীরের কর্ণভূষণ না গজমতির মালা? বলো কি বলো। যা চাইবো তাই দেবে না আর্য? তাই বর চাও, বর। বর যদি দিতেই হয় তাহলে আমাকে মুক্তি দিন আর্য। এই প্রমোদ প্রাসাদ আমার কাছে সোনার খাঁচা, এই খাঁচা থেকে আমাকে মুক্তি দিন। আমাকে নিজের অধিকার নিয়ে বাঁচতে দিন, নারীর অধিকার নিয়ে ফিরে যেতে দিন সংসারের বুকে। মুক্তি, সংসার, প্রমোদ প্রাসাদ, উৎসব রজনী, এসব ছেড়ে কোথায় যাবে নাকি? সংসার, সংসার মানে একটা জীর্ণ কুটির, কতগুলো অপুষ্টিজনিত বাচ্চা, বন্যা, খরা, মহামারী, দাম্পত্য কলহ, হাড় জ্বালানো শাশুড়ি, আর অবশেষে বধূ হত্যা। ও গো নগরবাসীগণ, শ্রবণ করহ। গতকল্য উদ্বন্ধনের শ্রেষ্ঠী পল্লীর যে বধূটি আত্মহত্যা করিয়াছে বলিয়া প্রকাশ, তা সত্যই বধূ হত্যা না গুপ্ত আত্মহত্যা, তাহা লইয়া নগর কোটালের সহিত মতবিরোধ থাকায় বিষয়টি রাজসমিতিতে পেশ করা হইল। এই তো সংসার, ভালো লাগবে? সামান্য একজন নারীর ভালো লাগার কথা আপনি কি করে বুঝবেন আর্য? আমি যদি মুক্তি পাই তাহলে আমি যাব আমার ফুল্লশ্রী গ্রামে, যেখানে পাহাড়ের ঢালে, নদীর ধারে ও সবুজ ফসলের ক্ষেত হাওয়ায় দোল খায়, নাম না জানা পাখিরা গান গায়। আর আর এই কথা তো আমি বলতে পারবো না আর্য। সংকোচ করো না, সংকোচ করো না। আজকের এই রাত কখনো ফিরে আসবে না, আর তোমাকেও কখনো আমার কাছে এরম ভাবে বসে তোমার আকাঙ্ক্ষার কথা বলতে হবে। বলো। সে আমার ভালোবাসা আর্য। ওর নাম কঙ্ক, আমাদের ফুল্লশ্রী গ্রামের ছেলে। কঙ্ক রোজ সকালবেলা ঝর্ণা তলায় দাঁড়িয়ে থাকতো, কেননা কঙ্ক জানতো আমি দুবেলায় ও পথে জল তুলতে যাই। আমাদের দেখা হতো, কিন্তু কঙ্ক মুখ ফুটে কিছু বলতো না। কঙ্ক না ভীষণ লাজুক ছিল, কিন্তু আমি ওর চোখ দেখেই বুঝতো ও আমার প্রেমে পাগল। তারপর কিছু না, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতো। সময় যে কোথা দিয়ে গড়িয়ে যেত। নীলকণ্ঠ পাখিরা এসে বসতো ছাতিম গাছের ডালে। তারপরে এক সময় কঙ্ক ওর মাঠের কাজে ফিরে যেত, আর আমিও সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে আমার আঁচলে বেঁধে রেখে ঘরে ফিরে আসতাম। আর শুনতে পেতাম দূর থেকে কঙ্ক গান গাইছে। তুমি খুব ভালোবাসতে কঙ্ককে নাকি? আজও বাসি আর্য, কঙ্কই আমার একমাত্র ভালোবাসা। আমি যখন নাচ করি তখন আমার চোখের সামনে সোনার সিংহাসনে যে বসে থাকে সে আর কেউ নয়, আমার কঙ্ক। মনকে বলি, মন, কঙ্ক তোমার নাচ দেখছে, ভালো করে নাচো। আমি যখন গান করি তখন কঙ্কর গানের গাওয়া সুর আমার গানে এসে দোলা দিয়ে যায়। যদি ভালোই বাসতে তাহলে তোমাদের মিলন কেন করো? মিলন অর্থাৎ বিবাহ? আর্য, আমি এক অতি দরিদ্র পিতার সন্তান ছিলাম। একদিন আমাদের ফুল্লশ্রী গ্রামে মহারাজের কর্মচারীরা এসেছিল নটি সংগ্রহ করতে। আমি দরিদ্র পিতার সন্তান হলেও ছোটবেলা থেকে নৃত্য গীত শিক্ষা করেছিল, আর আমার সেই নৃত্য গীতে প্রীত হয়ে ওরা আমাকে অর্থের বিনিময়ে ক্রয় করে নিল। আর আমি নটি হয়ে গেলাম আর্য, আমি নটি হয়ে গেলাম। কেঁদো না অনুপমা, কেঁদো না। কথা দিচ্ছি, কাল প্রত্যুষে পাশা খেলায় জিতলে পুরস্কার স্বরূপ আমি তোমাকেই চিনি। তারপর তোমার সেই ছোট্ট নদী, ফুল্লশ্রী গ্রাম, সবুজ ক্ষেত, তোমার কঙ্ক, তোমার মুক্তি। আর্য, আপনি মহান, আপনার জয় হোক আর্য। কৃষ্ণ, তো জয়ধ্বনি দিও না। আমি জীবনে কখনো কোনো ভালো কাজ করিনি, কাল প্রথম করতে যাচ্ছি। কাল যখন রাজসভায় পাশা খেলবো তখন কোনো সম্পদ নয়, কোনো রাজত্ব নয়, একটা অদেখা নদীর কুলু কুলু শব্দই আমার মনে শক্তি যোগাবে।
রক্তে আনবে চাঞ্চল্য। যাওয়ার আগে আমার প্রিয়তমের গাওয়া সেই গানটা একবার শোনাবে। সেই গান তো আমি এই সোনার খাঁচায় বসে গাইতে পারবো না আর্য। আর্য আপনি বলুন তো, বনের পাখিকে খাঁচায় বন্দি করে কি কখনো আকাশের গান শোনা যায়? বেশ, বনে গিয়েই বনের পাখির গান শুনবো। জীবন সমুদ্র মন্থনে যেদিন উঠবে হলাহল, বৈচিত্র্যহীন দিনগুলোকে মৃত্যুর মতো শীতল বলে মনে হবে, সেদিন যাবো তোমার গ্রামে, তোমার ফুল্লশ্রী গ্রামে। এই ছোট্ট নদীর পাশে নীলকণ্ঠ পাখি বসে শাটিং গাছটার তলায়। এখন যাও, অনেক রাত, বিশ্রাম। তুমি এখনো কাঁদছো? বন্ধ করো, বন্ধ করো কান্না, আমি সহ্য করতে পারছি না। আমার ভাই সৎকুনি, সকলের ছোট, বাবার খুব প্রিয় ছিল। কারাগারে প্রহরীদের লুকিয়ে বাবা ওর সাথে পাশা খেলতেন, অবশ্যই আমাদের সাথেও খেলতেন। একদিন একটা নাটকের ব্যাপার, সকলে বসে আছি, হঠাৎ পিছন থেকে পিতার কণ্ঠস্বর, বৎস, তোমরা তো জানো কারাগারে আমরা মাত্র একজনের খাবার পাই। আমি চাই যে সেই অন্ন গ্রহণ করে আমাদের মধ্যে শুধু একজন বেঁচে থাক, বাকি সকলে মৃত্যুবরণ করুক। কিন্তু যে বেঁচে থাকবে তাকে প্রতিজ্ঞা করতে হবে, পাশা খেলেই নেবে অনাহার মৃত্যুর প্রতিশোধ। বলো বলো, কে হবে আমাদের প্রতিনিধি? আমি উঠে দাঁড়ালাম। আরো একজন, সৎকুনি, মানে আমরা দুজন প্রতিদ্বন্দ্বী। বাবা বললেন, বেশ, যখন দুজন প্রতিদ্বন্দ্বী তখন পাশা খেলেই ঠিক হবে কে হবে আমাদের প্রতিনিধি। সেদিন পরাজয় মানে মৃত্যু। অন্যকে আহার করতে দেখে শুষ্ক অধর লেহন করতে করতে মৃত্যু। আমি পরাজিত হয়েছি। কি অসহ্য সেই যন্ত্র, ক্ষুধা তৃষ্ণার থেকেও অসহ্য। সবাই বলে আমি নাকি জাদুকর। সৎকুনি থাকলে কোথায় থাকতো এই শকুনি? অন্ধকার কারাগারে মরে পচে তৈরি হতো একটা নতুন কঙ্কাল। রাত্রে উঠে দেখি সবাই ঘুমোচ্ছে, মানে জীবন আর মৃত্যুর মাঝখানে অচৈতন্য হয়ে পড়ে আছে। কেবল সৎকুনির চোখে ঘুম নেই, গবাক্ষ দিয়ে বাইরে তাকিয়ে আছে, নিজের দৃষ্টিকে কেয়া পাতার লক্ষ্য করে ভাসিয়ে দিয়েছে। কোন দেশ দেশান একটা গুনগুন করে গান গাইছিল, সেই গানটা যেটা মন ভালো থাকলে আমরা সকলেই গাইতাম। আমি ধীরে ধীরে পিছন থেকে আস্তে আস্তে গুড়ি মেরে পিছন থেকে চেপে ধরলাম। ও ছটফট করতে লাগলো।
আমার হাতে তখন সিংহের শক্তি। বুঝতে একবার বললো, দাদারে বড্ড লাগছে, ছেড়ে দে, মরে যাব। তারপর ধীরে ধীরে নেতিয়ে পড়লো আমারই কোলে। আর ঠিক সেই সময় পিছনে শুনলাম পিতার কণ্ঠস্বর, বৎস শকুনি, তুমি আমাদের যোগ্য প্রতিনিধি। শেষ প্রহরের মন্ত্রোচ্চারণ হচ্ছে। আমি যাই, আমাকে আবার প্রস্তুত হয়ে নিতে হবে। কাল প্রত্যুষে পাশা খেলতে হবে। কিন্তু কিন্তু আমি কার হয়ে পাশা খেলবো? কৌরবের না পাণ্ডবের? একবার ভালো করে বিবেচনা করো মাতুল। দ্রৌপদীর প্রস্তাবে রাজি হলে তুমি পাবে অর্ধেক রাজত্ব। আমি তোমাকে অতুল ঐশ্বর্য দেব, প্রমোদ প্রাসাদ, সোনায় দাঁত বাঁধিয়ে দেবো। তুমি আমার হয়ে পাশে থাকো। মাতুল, তুমি হবে পঞ্চ পাণ্ডবের মিত্র। ত্রিভুবনে তোমার কোনো শত্রু থাকবে না। আমি তোমাকে মন্ত্রী করবো মাতুল। এই বিশাল সাম্রাজ্যের মন্ত্রী হবে তুমি। আমি তো নামেই রাজা। তোমারই অঙ্গুলি সংকেতে চলবে বিশাল রাজ্যপাট। মন্ত্রিত্ব সে তো দাসত্ব। পাণ্ডবেরা তোমাকে সেই দাসত্ব থেকে মুক্তি দেবে। আমি তোমাকে 100 রক্ত দেব, সঙ্গে তো শাসনের লুব্ধিকা। ভুলে যেও না কারাগারের সেই নিষ্ঠুর অত্যাচারের কথা, সেই অনাহার মৃত্যু। দরিদ্র দেশে কিছু কিছু মানুষ তো না খেয়ে মরবে মাতুল। তার জন্য মন খারাপ করলে চলে? মাতুল, আমি তোমাকে বর দেব। আমার বরে তুমি অমর হবে। ভুলে যেও না, এই প্রমোদ প্রাসাদে এনে তোমাকে রাত সুখে রেখেছি, রাজভোগ খাইয়েছি। অকৃতজ্ঞ হও না, ধর্মে সইবে না। মাতুল, তুমি পঞ্চ পাণ্ডবের না, তুমি কৌরবের। তুমি আমাদের 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 না না না, যাও যাও, তোমরা যাও, আমাকে একটু ভাবতে দাও। ওরা শুধু রাজত্বের জন্য আমার ক্ষমতাকে ক্রয় করতে চায়, কিন্তু কিসের বিনিময়? অর্থের। শকুনি, তুমি নিজের দক্ষতা অর্থের জন্য বেছে দেবে? না, রাজসভা নয়, এই প্রবোধ প্রাসাদেই আমি আমার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ খেলা দেখাব। প্রহরে আদেশ করুন প্রভু। আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ নয় আর্য, বলুন আদেশ। আদেশ পালন করে আমাদের কাজ। বেশ, তাহলে আদেশ। বলুন কি করতে হবে প্রভু? তোমাদের এই বল্লম দুটো আমার বুকে ঢুকিয়ে দাও।
এই আদেশ আমরা পালন করতে পারবো না প্রভু। ওর আদেশ পালন করলে কি পাবে দেখো, রত্নখচিত অঙ্গদ। কিন্তু কিন্তু কাল সকালে যখন মহারাজ এসে দেখবে যে আমরা তাদের মাতুরকে হত্যা করেছি, অমনি ঘেঁচাম গর্দান গেলে অঙ্গদ নিয়ে কি করবো প্রভু? কিন্তু মানে আপনি আত্মহত্যা করতে চাইছেন কেন আর্য? আগামীকাল প্রত্যুষে এত বড় পাশা খেলা, দেশ বিদেশ থেকে রাজা মহারাজেরা চলে এসেছে, পাশা খেলেই না হয়। আমাকে উপদেশ দিও না প্রহরী। না। তুমি তুমি কি নাম জানো? আগে প্রভু লম্বোদর। এদিকে এসো, এদিকে এসো। মহারাজ, দুর্যোধনের দো অঙ্গদ, খাঁটি সোনা, খাঁটি সোনা। এই দুটোই আমার বিহার। হ্যাঁ, এইটা কবরই হবে। খাট বাদ দিলে বড়ি আসতে হবে বোধ করি। বৃথা সময় নষ্ট করো না প্রহরী। না, আমার না কেমন ভয় ভয় করছে। তুমি চেষ্টা করো, আমার দ্বারা হবে না। আমি হ্যাঁ। খেপেছো? ও রক্ত দেখলে আমার মাথা ঘোরে। না, এই আদেশ আমার দ্বারা পালন করা যাবে না প্রভু। তুমি কি নাম? এদিকে এসো। কি নাম? আমার নাম, এদিকে এসো। আমার নামটা যেন কি প্রভু বলছিলেন কি, আমার নাম বুকে ব্যায়াম। বিশ্বাস না হয় বিয়াইকে শুধু ওই জটাধর উপরে যে ওষুধ খাচ্ছি। আমার মাথাটা না ঘুরছে প্রভু, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। পারবে না, পারবে না। পদার্থ, হ্যাঁ পদার্থ, আমাদের কাউকে লাগবে না, আমি নিজেই পারবো। প্রভুর জয় হোক, আমার দেহ পবিত্র হলো। এই আমার মনে হয় কি ওই রাষ্ট্রপতি একটা সংবাদ দেওয়া প্রয়োজন। না না, আমার মনে হয় রাজবৈদ্যকে ডাকা প্রয়োজন। আসলে আসলে আমার মেজ ভাগ্নেটা এমন হয়েছিল জানো তো। হ্যাঁ, আসলে ডাইনের পাল্লায় পড়েছিল। বাপ তো কিছুতেই বিয়ে দেবে না, সেও ওই যখন তখন বুকে বল্লম বসাতে দিত। শেষমেশ ওই জটাধর প্রভৃতির ওষুধ খেয়েই ঠিক হলো। ও তাহলে তুমি বরং ওই রাজবৈদ্যের কাছে যাও। হ্যাঁ। আমি বরং ওই রাষ্ট্রপতি একটা সংবাদ দিয়ে আসি। চলো 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 চলো। হে কৌরব, হে পাণ্ডব, আমি তোমাদের কারোর হব না, কারোর হব না। এটা তুমি কি করছো বৎস? আমি আত্মহত্যা করব পিতা। আগামীকাল প্রত্যুষে পাশা খেলা, আর আজ তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। এসব বিলাসিতা তোমায় মানায় না বৎস। এসব রাজা মহারাজাদের খেয়াল, কথায় কথায় হত্যা নতুন আত্মহত্যা। আমার কি আত্মহত্যা করার অধিকার নেই পিতা? না, নেই। ভুলে যেও না, প্রতিশোধ গ্রহণের পূর্বে তুমি তোমার হাতের একটা আঙ্গুলও কাটতে পারো না। আমার মৃত্যুই তো প্রতিশোধ নেবে পিতা। কিন্তু কিন্তু কথা ছিল পাশা খেলেই তুমি অনাহার মৃত্যুর প্রতিশোধ নেবে। কিন্তু আমি কার হয়ে পাশা খেলবো পিতা? কৌরব না পাণ্ডবের? বৎস, আমাকে এসব দুরূহ প্রশ্ন করো না। বয়স হলে মানুষের বুদ্ধি শুদ্ধি লোপ পায়। বরং তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করব। বর চাই, বর নেবে। কি বল পিতা? আর্য, বেয়াই সুযোগ ছিল অঙ্গদ দুটো কবরই হবে। কেন? না মানে আমরা যদি দুজন ভাগাভাগি করে নিই তাহলে এক একজনের ভাগে কবরে পড়বে, তাই। আমার অঙ্গদ ভাগাভাগি করবে কেন? না, ওই আদেশ পালন করতে হবে না। আগে আমার মধ্যমা কন্যার বিবাহের কথা হচ্ছে। এই কন্যা সুন্দরী নয়, রংটা ঈষৎ চাপা। বিবাহের বাজারে যাকে বলে
উজ্জ্বল শ্যামবর্ণা। তো সুযোগ বুঝে ওই পাত্রপক্ষ ভরি আসতে থেকে বসেছে, তাই সুযোগ ছিল মার্কে। সে হত্যার ব্যাপার তার আর প্রয়োজন নেই। প্রভু কি মত বদলালেন? কেন? তোমরাই তো বলছিলে না খেলাটা শেষ করে যেতে। না না, আমি নয়, এই বেয়াই বলছি। আমি কি আর সত্যি সত্যি বলেছি নাকি? ও তো কথার কথা। এখন যাও, আমার পেটিকায় দুটো পোশাক আছে, একটা রং সাদা আর একটা রং কালো, দুটোই নিয়ে এসো। আমার সামনে এসে দাঁড়াও বৎস। আমি তোমাকে বর দেব। বর। কি বর পিতা? আমার বরে তুমি অমর হবে। ও, ইচ্ছা মৃত্যু নয়, একেবারে অমর। আচ্ছা দেখো তো বৎস, কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি, তবে অস্পষ্ট, ছায়া ছায়া, কিন্তু ক্রমশ ছায়ারা স্পষ্ট হচ্ছে। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছ বৎস? দেখছি অনাগত কাল, আমি তখনও আছি, নতুন যুগের রাজসভায় বসে পাশা খেলছি। আমার রূপ বদল হচ্ছে, আমার রং বদল হচ্ছে, আমি যেন নতুন শকুন। আমি তখনও পাশা খেলছি, ভাঙা গড়ার খেলা খেলছি, কেবল অন্যের জন্য, কেবল অন্যের জন্য, কেবল অন্যকে সিংহাসনে বসে। পিতা, পিতা, এই আশীর্বাদ দাও। অভিশাপ। দুঃখ করো না বৎস। তুমি না অমর হলে দুঃখ করতে নেই। আমি বর চাই না পিতা, আমি অমরত্ব চাই না। আমি কেবল স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার নিজের মতো করে বাঁচতে চাই। এই আত্মবিক্রয় লাঞ্ছনা থেকে তুমি আমাকে মুক্ত করো পিতা, তুমি আমাকে মুক্ত করো পিতা, মুক্ত করো পিতা, মুক্ত করো।